নমস্কার। গল্পের আসরিত মধুবন্তী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ থাকছে ডব্লিউ জ্যাকব রচিত মাঙ্কিস প অবলম্বনে হেমেন্দ্র কুমার রায়ের বাঁদরের পা। মুখ্য চরিত্রে রয়েছে অবনীবাবু, সুরেনবাবু ও সুরমা। শুরু হচ্ছে আজকের গল্প বাঁদরের পা। সঙ্গে থাকুন। অবনীবাবু বলেছিলেন, আগ্রা থেকে আমি যখন ফতেপুর সিক্রিতে বেড়াতে গিয়েছিলাম, সেই সময় এক ফকির এটা আমাকে দেয়। জিনিসটা আর কিছুই নয়, বাঁদরের একখানা পা। সুরেনবাবু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, বাঁদরের পা? সে আবার কি? বিশেষ কিছু নয়, বাঁদরের একখানা শুকনো পা। মিশরের লোকেরা যে উপায়ে মানুষের মরা দেহকে শুকিয়ে রাখে, সেই রকম কোনো উপায়েই এই বাঁদরের পাখানাকে শুকিয়ে রাখা হয়েছে। এই দেখুন। বলে তিনি পকেটের ভেতর থেকে একটা জিনিস বার করে দেখালেন। সুরেনবাবুর স্ত্রী সুরমা কার্পেট বুনতে বুনতে মুখ তুলে শিউরে উঠে বললেন, মা গো, ওটাকে আপনি আবার পকেটে পুরে রেখেছেন? আপনার ঘেন্না করে না? সুরেনবাবু শুধলেন, এর গুণ কি? এর মহিমায় 3জন লোকের 3টি করে মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। বলেন কি, এও কি সম্ভব? হ্যাঁ, প্রথম এক ব্যক্তি এই জিনিসটির গুণ পরীক্ষা করেছিলেন। তার প্রথম 2টি ইচ্ছার কথা জানি না, কিন্তু তৃতীয়বারে সে মরতে চেয়েছিল। তার সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। কি ভয়ানক! আর কেউ এর গুণ পরীক্ষা করেছে? অবনীবাবু একটা দুঃখের নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আমি করেছি। কিন্তু পরীক্ষা করে এইটুকু বুঝেছি যে অদৃষ্টে যা আছে তা ঘটবেই। নিয়তির বিরুদ্ধে কেউ যেতে পারে না। তাই এই জিনিসটাকে আজ আমি গঙ্গায় ফেলে দিতে যাচ্ছি। সে কি কথা? আপনার কথা যদি সত্য হয়, তাহলে তো বলতে হবে যে এর শক্তি এখনো ফুরোয়নি। এখনো আর একজন লোক এর কাছে 3টি ইচ্ছা প্রকাশ করতে পারে। তা পারে? তাহলে ওটা আমাকে দিন না কেন? বলেন কি, আমি আপনার বন্ধু হয়ে এমন শত্রুর কাজ করতে পারবো না। কেন? আপনি জানেন না এ হচ্ছে কি সাংঘাতিক জিনিস? একে পরীক্ষা করা মানে হচ্ছে অমঙ্গলকে ডেকে আনা। সুরেনবাবু সকৌতুকে হেসে বললেন, আমি এসব গাঁজাখুরি কথা বিশ্বাসই করি না। তবু দেখাই যাক না আপনার রূপকথার ভেতরে কতটুকু সত্য আছে। ওটাকে গঙ্গায় ফেলে না দিয়ে আমার হাতেই দিয়ে যান। অবনীবাবু বললেন, বেশ, আপনার কথাই থাকুক। কিন্তু যদি হিতে বিপরীত হয়, তাহলে শেষটা আমাকে যেন দুষবেন না। এই নিন। সুরমা বললেন, হ্যাঁ গো, এ যেন আরব্য উপন্যাসের আলাদিনের প্রদীপের গল্প। তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে। আমারও তাই বিশ্বাস। তবু মজাটা একবার দেখাই যাক না কেন? প্রথমে কি ইচ্ছা প্রকাশ করি বলো তো? আমাদের তো কোনোই অভাব নেই। ছেলের ভালো চাকরি হয়েছে, তুমি পেনশন পাচ্ছ, আমরা তো সুখেই আছি। তবে হ্যাঁ, আমার একটা ইচ্ছা আছে বটে। আমাদের বাড়িখানা অনেকদিন মেরামত হয়নি, আর বাগানের দিকে খান 3 ঘর তৈরি করলে ভালো হয়। এজন্যে 1,000-5 টাকার দরকার। সুরেনবাবু হো হো করে হেসে বললেন, 1,000-5 টাকার দরকার? তা আবার ভাবনা কি? এখনই তোমাকে দিচ্ছি। বলেই তিনি বাঁদরের সেই শুকনো পাখানাকে হাতের ওপরে রেখে বললেন, আমাদের 1,000-5 টাকা দরকার, বুঝেছো? 5,000 টাকা। তারপরেই তিনি আর্তনাদ করে বাঁদরের পাখানাকে টেবিলের ওপর ফেলে দিলেন। সুরমা ব্যস্ত হয়ে বললেন, ও কি, অমন করে উঠলে কেন? সুরেনবাবু সভায় বললেন, আমার ঠিক মনে হলো বাঁদরের ওই পাখানা আমার হাতের ভেতরে নড়ে উঠল। ও তোমার মনের ভুল।
চলো, রাত হলো, এখানে বসে আর পাগলামি করে না, খাবে চলো। সেই রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সুরেনবাবু স্বপ্নে দেখলেন একটা বাঁদর যেন তার পাশে শুয়ে আছে। তিনি তাড়া দিতেই সে বিছানা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেল। সুরেনবাবু দেখলেন তার একখানা পা নেই। পরদিন সকালবেলায় চা পান করতে বসে সুরেনবাবু সুরমার কাছে কালকের রাতের স্বপ্নের কথা বললেন। সুরমা হেসে বললেন, "হুঁ, কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছো তো? বাঁদরটা হয়তো আমাদের টাকা দিতে।" বলতে বলতে থেমে পড়ে সুরমা চমকে উঠে সন্ত্রস্ত স্বরে বললেন, দেখো দেখো, বাগানের একটা বটগাছের ঘন পাতার ভেতর থেকে একটা বানর মুখ বাড়িয়ে বসে আছে। সুরেনবাবু সহজভাবেই বললেন, পাড়ার ঘোষদের বাড়িতে দুটো বাঁদর আছে জানো না? একটা কোনো গতিকে পালিয়ে এসেছে আর কি। বানরের মুখখানা আবার অদৃশ্য হয়ে গেল। আমার যেন কেমন ভয় ভয় করছে। সুরেনবাবু কি বলতে যাচ্ছিলেন এমন সময় ডাক পিয়নের গলা পাওয়া গেল। রেজিস্টারি চিঠি আছে বাবু। সুরেনবাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে এলেন। খামের ওপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিখানা এসেছে রেল অফিস থেকে। তার পুত্র অমিয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার। চিঠির বক্তব্য এই, প্রিয় মহাশয়, আপনার পুত্র অমিয় কুমার সেন রেলের কোনো কাজে হাজারিবাগে গিয়েছিলেন। সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক ব্যাঘ্রের দ্বারা আক্রান্ত ও নিহত হয়েছেন। অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায়নি। এই শোচনীয় দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। রেলের প্রভিডেন্ট ফান্ডে আপনার পুত্রের 5,000 টাকা জমা হয়েছে। এই টাকা নিয়ে যাবার ব্যবস্থা করবেন। সুরেনবাবু পাগলের মতন চেঁচিয়ে উঠে বললেন, 5,000 টাকা, 5,000 টাকা! বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে গেলেন। 1 মাস কেটে গেছে। গভীর রাত্রি। সুরেনবাবু আর সুরমা পাথরের মূর্তির মতো বসে আছেন। তাদের চোখে ঘুম নেই। অমাবস্যার রাত। আকাশ অন্ধকার। বাগানের বড় বড় গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁদে কেঁদে উঠছিল। হঠাৎ সুরমা বলে উঠলেন, ওগো, সেই বাঁদরের পাটা কোথায় গেল? বাঁদরের পায়ের কথা সুরেনবাবু একেবারেই ভুলে গিয়েছিলেন। টেবিলের দিকে তাকিয়ে দেখলেন সেইখানেই সেটা পড়ে রয়েছে। তিনি স্ত্রীকে বললেন, ওই যে, কিন্তু ওর কথা জিজ্ঞাসা করছো কেন? ওর কাছে এখনো তুমি দুটো ইচ্ছা প্রকাশ করতে পারো। সুরেনবাবু বললেন, না না, আর কোনো ইচ্ছা প্রকাশ করবার দরকার নেই। ওসব বাজে আজগুবি ব্যাপার। না না, আমি আমার ছেলেকে দেখতে চাই। কি তুমি আবল তাবল বকছো? কোথায় আমাদের অমিয়? বেঁচে থাকলে সে আপনিই আসতো। সুরমা মাথা নেড়ে বললেন, না না, আমি তাকে দেখবই। তুমি ইচ্ছা করলে সে এক্ষুনি আসবে। শোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার প্রথম ইচ্ছাটা ফলেছে দৈব গতিকে, বাঁদরের পায়ের জন্য নয়। ওর কোনো গুণ নেই। অসম্ভব কখনো সম্ভব হয় না। সুরমা কাঁদতে কাঁদতে বললেন, তাহলে তুমি আমার কথা রাখবে না? আমার অমিয়কে দেখাবে না? সুরেনবাবু নাচার হয়ে বললেন, বেশ, তুমি যখন কিছুতেই বুঝবে না তখন কি আর করি বলো। এই বলে এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে বাঁদরের পাটা তুলে নিয়ে বললেন, আমি আমার ছেলে অমিয়কে দেখতে চাই।
বাইরে একটা প্যাঁচার চিৎকারের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া গো গো করে উঠল। একটা টিকটিকি দেয়ালের ওপর টিকটিক করে ডাকলে। তারপর সব স্তব্ধ। সুরেনবাবু বললেন, দেখলে তো, ও বাঁদরের পায়ের কোনো গুণ নেই। আমি এখন শুতে যাই, তুমিও এসো। সুরেনবাবু 2 পা অগ্রসর হলেন। সঙ্গে সঙ্গে সদর দরজাটা দুম করে খুলে যাবার শব্দ হলো। সুরমা ধর্মর করে উঠে দাঁড়ালেন। ব্যগ্র স্বরে বললেন, ওকে দরজা খুললে? সুরেনবাবু বিবর্ণ মুখে বললেন, ও কেউ নয়, ঝোড়ো হাওয়ায় দরজাটা খুলে গেছে। না গো না, আমার অমিও আসছে, আমার অমিও আসছে। আমি তার পায়ের আওয়াজ চিনি, সিঁড়িতে তার পায়ের আওয়াজ শুনছো না? বলতে বলতে তিনি ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। সুরেনবাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন। কাঠের সিঁড়ির ওপরে কার পায়ের শব্দ হচ্ছে বটে, হয়তো ও শব্দটা করছে তার প্রকাণ্ড কুকুরটা। কিন্তু যদি তা না হয়, যদি সত্যি অমিও আসে, তাহলে সে কি মূর্তিতে আসবে? বাঘের আক্রমণে সর্বাঙ্গ ক্ষতবিক্ষত মুন্ডহীন রক্তাক্ত দেহ? সুরেনবাবু আর ভাবতে পারলেন না। শিউরে উঠে টেবিলের ওপরে ঝাঁপিয়ে পড়ে বাঁদরের পাটা আবার তুলে নিয়ে তাড়াতাড়ি তিনি তার তৃতীয় বা শেষ ইচ্ছা প্রকাশ করলেন, আমার ছেলে অমিওকে আর আমি দেখতে চাই না। সিঁড়ির ওপরে আর শব্দটা শোনা গেল না। খানিক পরে সুরমা নিরাশ মুখে ঘরে ফিরে এলেন। সুরেনবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, কি দেখলে? শ্রান্তভাবে চেয়ারের ওপরে বসে পড়ে সুরমা বললেন, বাইরে কেউ নেই, কিন্তু সদর দরজাটা খোলা। শুনছিলেন আজকের গল্প বাঁদরের পা, রচনা হেমেন্দ্র কুমার রায়। গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই প্রয়াসগুলি অবশ্যই কাছের মানুষদের সাথে শেয়ার করবেন। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন নিবেদন নিয়ে। ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী। ধন্যবাদ।